আমরা তিনজন, লিখেছেন বুদ্ধদেব বসু। পাঠ করছি আমি দেলোয়ার সৌরভ। মোনালিসা, কোনোদিন জানলে না তুমি, কোনোদিন জানবে না কি ভালো আমাদের লেগেছিল, কি সুখী আমরা হয়েছিলাম সেই 27 সনের বর্ষায়, পুরানা পল্টনে। দিনের পর দিন, রাতের পর রাত, সেই ঝড়ে বৃষ্টিতে, থমথমে অন্ধকারে, ছমছমে ছায়ায়। 1.5 মাস তুমি শুয়েছিলে, 1.5 মাস তুমি আমাদের ছিলে। 1.5 মাস ধরে সুখের স্পন্দন দিনে রাত্রে কখনো থামল না আমাদের হৃৎপিণ্ডে। তোমার বাবা অফিস যান, ফিরে এসে রোগীর ঘরে উকি দিয়েই হাত পা এলিয়ে শুয়ে পড়েন ইজি চেয়ারে। তোমার মা সারাদিন পায়ের পাতা দাঁড়ায় না, কিন্তু রাত্রিরে আর পারে না তিনি। রোগীর ঘরেই ক্যাম্প খাটে ঘুমন, আর সারা রাত পালা করে জেগে থাকি আমরা। কখনো একসঙ্গে দুজন, ক্বচিৎ তিনজনেই, বেশিরভাগ একলা একজন। আর তোমাকে নিয়েই এই একলা রাত জাগার সুখ আমি পেয়েছি বেশি। অসীর সারাদিন ছোটাছুটি করেছে সাইকেলে, হিতাংশু বারবার। সবচেয়ে কাছের বরফের দোকান 1 মাইল দূরে, ঔষধের দোকান 2 মাইল, ডাক্তারের বাড়ি 3.5 মাইল। কোনোদিন অসিত 10 বার যাচ্ছে, 10 বার আসছে। কতবার ভিজে কাপড় শুকলো তার গায়ে। কোনোদিন রাত 12টায় হিতাংশু ছুটল বরফ আনতে। সব দোকান বন্ধ, রেল স্টেশনের নিঃসাড়। নদীর ধারে বরফের ডিপোতে গিয়ে লোকজনে ঘুম ভাঙিয়ে বরফ নিয়ে আসতে আসতে 2টো বেজে গেল তা। একদিন আমি আইস ব্যাগ জলের পরিমাণ অনুভব করছি বারবার, আর অসিত বাথরুমে বরফের ছোট ছোট ছড়ানো টুকরো 2 হাতে কুড়াচ্ছে। সাইকেলে আমার দখল নেই বলে বাইরের কাজ আমি কিছুই প্রায় পারি না। সারাদিন ঘুরঘুর করি তোমার মার কাছে কাছে, হাতের কাছে এগিয়ে দেই সব, ঔষধ ঢালি, টেম্পারেচার লিখি। ডাক্তার এলে তার ব্যাগ হাতে করে নিয়ে যাই। তারপর সন্ধ্যা হয়, রাত বাড়ে, বাইরে অন্ধকারের সমুদ্র, সেই সমুদ্রে ক্ষীণ আলো জ্বলাই নৌকোয় তুমি আর আমি চলেছি ভেসে। তুমি তা জানলে না মোনালিসা, কোনোদিন জানবে না। সারাদিন সারা রাত মোনালিসার মূর্ছিতের মতো পড়ে থাকে, ভুল বকে মাঝে মাঝে, এত ক্ষীণ স্বর যে কি বলছে বোঝা যায় না। তবু যে কটি কথা আমার কানে শুনেছি তাই যত্ন করে তুলে রেখেছি মনে। একের শোনা কথা অন্য দুজনকে বলাই চাই। কখনো হঠাৎ একটু অবসর হলে 3 জন বসে সেই কথা কটি নিয়ে নাড়াচাড়া করছি, যেন 3 জন কৃপণ সারা পৃথিবীকে লুকিয়ে তাদের মণিমুক্ত ছুঁয়ে ছুঁয়ে দেখছে বন্ধ ঘরে অন্ধকার রাত্রে। যদি বলেছে সে যেন বাঁশি সুরের মতো আমাদের হৃদয়কে দুলিয়ে গেছে। যদি বলেছে জল, তাতে যেন জলের সমস্ত তরলতা ছলছল করে উঠেছে আমাদের মনে। এক রাত্রে হিতাংশু বাড়ি গেছে আর রশিদ বারান্দার বিছানায় ঘুমোচ্ছে। আমি জেগে আছি একা, টেবিলের উপর জ্বলছে মোমবাতি, দেয়ালের গায়ে ছায়া কাঁপছে বড় বড়। অন্ধকারের সঙ্গে যুদ্ধ করে ওই আলোটুকু যেন আর পারছে না। আমিও আর পারছি না ঘুমের সঙ্গে যুদ্ধ করতে। ডাকাতের মতো ঘুম আমার হাত পা কেটে কেটে টুকটু করে দিল। মোমের মতোই গলে যাচ্ছে আমার শরীর। যতবার চাবুক মেরে নিজেকে সোজা করছি, লাফিয়ে উঠছে অতল থেকে বিশাল ঢেউ। ডুবতে ডুবতে মনে হলো, মোনালিসা, তুমিও কি এমন করেই যুদ্ধ করছো মৃত্যুর সঙ্গে? মৃত্যু কি এই ঘুমের মতোই টানছে তোমাকে? তবু তুমি আছো, কেমন করে আছো? মনে হতেই ঘুম ছুটল। সোজা হয়ে বসলাম, তাকিয়ে রইলাম তোমার মুখের দিকে, সেই ক্ষীণ আলোয় কাঁপা কাঁপা ছায়ায়।
রাত 4টের স্তব্ধ মহান মুহূর্তে তুমি কি মরবে? তুমি কি বেঁচে উঠবে? কোনো উত্তর নেই। তোমার কি ঘুম পেয়েছে? উত্তর নেই। তুমি ঘুমিয়েছ না জেগে আছো? উত্তর নেই। তবুও আমি তাকিয়ে থাকলাম। মনে হলো এর উত্তর আমি পাবই। পাবো তোমারই মুখে। তোমার মুখের কোনো একটি ভঙ্গিতে হয়তো, কে জানে, তোমার কণ্ঠেরই কোনো একটি কথায়। আর আমি অবাক হয়ে দেখলাম আস্তে আস্তে চোখ তোমার খুলে গেল, মস্ত বড় হলো, উন্মাদের মতো ঘুরে ঘুরে স্থির হলো আমার মুখের উপর। গলা দিয়ে আওয়াজ বেরোলো, কে? আমি তাড়াতাড়ি আইস ব্যাগ চেপে ধরলাম। কে তুমি? আমি। তুমি কে? আমি বিকাশ। ও বিকাশ। বিকাশ, এখন দিন না রাত্রি? রাত্রি। ভোর হবে না? হবে, আর দেরি নেই। দেরি নেই, আমার ঘুম পাচ্ছে বিকাশ। আমি তার কপালে আমার বরফ ঠান্ডা হাত রাখলাম। আহ, খুব ভালো লাগছে আমার। আমি বললাম, ঘুমো। তুমি চলে যাবে না তো? না। যাবে না তো? না। আমি তাহলে ঘুমোই, কেমন? নিঃশ্বাস উঠল আমার ভিতর থেকে। নিঃশ্বাসের স্বরে বললাম, ঘুমো ঘুমো। আমি জেগে আছি, কোনো ভয় নেই। তুমি ঘুমিয়ে পড়লে, আর বাইরে দু একটা পাখি ডাকলো। ভোর হলো। প্রলাপ, জ্বরের প্রলাপ। এটা আমারই থাক, একলা আমার। এই একটা কথা ওদের দুজনকে বলিনি। হয়তো ওদেরও এমন কিছু যা আমি জানি না, আর কেউ জানে না। তুমি, মোনালিসা, তুমি জানলে না, জানবে না কোনোদিন। তারপর একদিন তুমি ভালো হলে, সে তো খুব সুখের কথা, কিন্তু আমরা যেন বেকার হয়ে পড়লাম। আর তুমি ভাত টাত খাবার দিন 15 পরে, যে রবিবারে তোমার মা আমাদের তিনজনকে নিমন্ত্রণ করে খাওয়ালেন, সেদিন আমার অন্তত মনে হলো যে এই খাওয়াটা আমাদের ফেয়ারওয়েল পার্টি। কিন্তু তাই বা কেন? এখনও আমরা যেতে পারি, বসতে পারি কাছে, গ্রামোফোন বাজিয়ে শোনাতে পারি। সে ক্লান্ত হলে পিঠের বালিশটা দিতে পারি ঠিক করে। এদিক আকাশে কালো মেঘের সঙ্গে সাদা মেঘের খেলা, আর ফাঁকে ফাঁকে নীলের মেলা। এই করে করে আশ্বিন যেই এলো, ওরা চড়ে গেলেন মেয়ের শরীর সারাতে রাঁচি। বাঁধা ছাদা থেকে আরম্ভ করে নারায়ণগঞ্জ স্টিমারে তুলে দেওয়া পর্যন্ত সঙ্গে সঙ্গে থাকলাম আমরা তিনজন। ফার্স্ট ক্লাসে ডেকে রেলিং ধরে দাঁড়ানো মোনালিসার ছবিটি যখন চোখের সামনে ঝাপসা হলো, তখন আমাদের মনে পড়ল যে ওদের রাঁচি ঠিকানাটা জেনে রাখা হয়নি। আমার ইচ্ছে করছিল বাড়ি ফিরেই একটা চিঠি লিখে ডাকে দেই, তা আর হলো না। অসিত বলল, ওরই তো আগে লেখা উচিত। তা কি আর লিখবে? একটু হতাশভাবেই বলল হিতাংশু। কেন লিখবে না? না লেখার কি আছে? কি আছে কে জানে, কিন্তু 20 দিনের মধ্যেও কোনো চিঠি এলো না। এলো হিতাংশুর বাবার নামে মানি অর্ডার, বাড়ি ভাড়ার টাকা। তা থেকেই ঠিকানা সংগ্রহ করে আমরা চিঠি লিখব স্থির করলাম। ও লেখেনি বলে আমরাও না লিখে রাগ দেখাবো, এটা কোনো রকম যুক্তি বলেই মনে হলো না আমাদের। অসুখ থেকে উঠে গেছে হয়তো, এখনো ভালো করে শরীর সারেনি। কেমন আছে সে খবরটা আমাদের তো নেওয়া উচিত। কিন্তু চিঠিতে পাঠে কি লিখব? আপনি লিখব না তুমি? মুখেও অবশ্য আমাদের তুমিই বলেছে, আমরাও তাই। কিন্তু কতটুকু কথাই বা এ পর্যন্ত বলেছি আমরা? এতখানি কথা নিশ্চয়ই বলিনি যার জোরে কালির আঁচড়ে জলে জলে একটা তুমি লিখে ফেলা যায়। তাছাড়া কি লিখবই বা চিঠিতে? কেমন ভালো তো, এতেই তো সব কথা ফুরিয়ে গেল। আমরা কেমন আছি, কি করছি, সেসব লিখলে তো কতই লেখা যায়। কিন্তু মোনালিসা কি আমাদের খবর জানতে ব্যস্ত?
অনেকক্ষণ ধরে জটলা করেও কোনো মীমাংসা যখন হলো না, তখন ওরা আমাকেই বলল চিঠিখানা রচনা করে দিতে। আমি কবিতা টবিতা লিখি তাই।